শুরু করছি নতুন আরেকটি ভিডিও। বাংলা কাব্য সাহিত্যে কবি সুভাষ মুখোপাধ্যায়ের অবদান নিয়ে আলোচনা। তো চলো শুরু করা যাক। কবি সুভাষ মুখোপাধ্যায় রবীন্দ্রোত্তর বাংলা কবিতার ধারায় যেসব সাম্যবাদী ভাবধারার কবি মানব প্রেমের সঞ্জীবনী মন্ত্রে উজ্জীবিত, তাদের মধ্যে কবি সুভাষ মুখোপাধ্যায় অন্যতম। মানুষের দুঃখ, লাঞ্ছনা, অপরিসীম নৈরাজ্যের মধ্যেও তিনি যে আশার বাণী শুনিয়েছিলেন, তার মধ্য দিয়ে তখনই স্পষ্ট হয়ে যায় যে তিনি আর পাঁচজন রবীন্দ্র পরবর্তী কবির মতো নন। এই জন্যই তার কবিতা থেকে মুখ ফিরিয়ে নেওয়া সম্ভব ছিল না। আজকে আলোচনা করব পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়কে নিয়ে। তাহলে চলো আর দেরি না করে উত্তম কথা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি কবির সম্পর্কে নানান অজানা তথ্য সমৃদ্ধ এক আলোচনা। জন্ম 1919 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি। নদিয়ার কৃষ্ণনগরে মামার বাড়িতে তার জন্ম। তার পিতা ছিলেন ক্ষিতীশচন্দ্র মুখোপাধ্যায়। মাতা ছিলেন যামিনী দেবী। তিনি তিনটি ছদ্মনামে নিজেকে আড়াল করেছিলেন। ছদ্মনামগুলি হল 1 নম্বর ঢোল গোবিন্দ, 2 সুবচনী, 3 ফকির। তার উপাধি, তিনি 3টি উপাধি নিয়ে পাঠকের কাছে পরিচিত। 1 নম্বর পদাতিক, 2 নম্বর আধুনিক বিদ্রোহী কবি, 3 নম্বর বাংলার পাবলো নেরুদা। কবির আদি বাড়ি লোকনাথপুর, কুষ্টিয়া, বাংলাদেশ। শৈশব কাটে কলকাতার 50 নম্বর লেবুতলা লেনের বাড়িতে। কৈশোর যৌবন প্রথম দিক কাটে রাজশাহী মহাকুমার নওগাঁ শহরে। কলকাতায় আগমন ঘটে 1930 সালে। 1937 সালে কলকাতার মিত্র ইনস্টিটিউশন থেকে পাশ করেন ম্যাট্রিক। ছাত্র রাজনীতি, ছাত্রাবস্থা থেকেই তিনি রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন এবং 1932-33 খ্রিস্টাব্দে তিনি বঙ্গীয় প্রাদেশিক কিশোর ছাত্রদলে যোগ দেন। 1940 খ্রিস্টাব্দে তার প্রথম প্রকাশিত কাব্য পদাতিক প্রকাশ পায়। 1938 থেকে 1940 খ্রিস্টাব্দের মধ্যে লেখা এই কাব্যের সব কবিতা। শুরুতে মে দিনের কবিতা ও শেষে আর্য মিলিয়ে মোট এই কাব্যের কবিতার সংখ্যা 23টি। পদাতিক কাব্যগ্রন্থের সূত্রে তাকে পদাতিক কবি বলা হয়ে থাকে। আইএ বিএ পাস, আশুতোষ কলেজ থেকে আইএ এবং স্কটিশ চার্চ কলেজ থেকে 1941 খ্রিস্টাব্দে বিএ পরীক্ষায় পাশ করেন। 1942 খ্রিস্টাব্দে কমিউনিস্ট পার্টির সদস্যপদ গ্রহণ করেন। 1948 সালে কারাবরণ গ্রহণ করেন। 1950 সালে কারামুক্তি ও আর্থিক দুরবস্থার শিকার হতে হয় তাকে। অবশেষে একটি নতুন প্রকাশনা সংস্থার সাব এডিটর পদে যুক্ত হন, মাত্র 75 টাকার বেতনে। এরপর তিনি বেশ কিছু পত্রিকার সম্পাদক হিসাবে পত্রিকার সম্পাদনা করে থাকেন। সেগুলি হল 1946 দৈনিক স্বাধীনতা পত্রিকা, 1951 পরিচয় পত্রিকা, 1961 সন্দেশ পত্রিকা। এই পত্রিকা সত্যজিৎ রায়ের সঙ্গে যুগ্মভাবে তিনি সম্পাদনা করেন। আর এই বছরটি তার কাছে বিশেষভাবে উল্লেখযোগ্য। গীতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে
তিনি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন, অর্থাৎ গীতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বিবাহ করেন। কবিকৃতি 1933-34 সালে কথিকা কবিতার মধ্য দিয়ে কবির আত্মপ্রকাশ ঘটে। কবি তখন সপ্তম শ্রেণীর ছাত্র। কবির প্রথম কাব্যগ্রন্থ পদাতিক প্রকাশ পায় 1940 সালে। এছাড়াও কবির অন্যান্য কাব্যগ্রন্থগুলি হল অগ্নিকোণ 1948, চিরকুট 1950, ফুল ফুটুক 1957, যত দূরেই যাই 1962, কাল মধুমাস 1966। এলো ভাই 1971, ছেলে গেছে বনে 1972, একটু পা চালিয়ে ভাই 1979, জল সইতে 1981, রোদ উঠেছে চলো যাই 1981, হই চই 1983, বাঘ ডেকেছিল 1985, যারে কাগজের নৌকা 1989, ধর্মের কল 1991, ছড়ানো ঘুঁটি 2001। এরপর তার কিছু প্রবন্ধ গ্রন্থ। আমার বাংলা 1951, যখন যেখানে 1960, ডাক বাংলার ডায়েরি 1965, ভিয়েতনামে কিছুদিন 1974, টোটো কোম্পানি 1984। এরপর আসছি কবির কিছু অনুদিত কাব্যগ্রন্থের কথা উল্লেখ করতে। তার অনুদিত কাব্যগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য নাজিম হিকমতের কবিতা 1952, দিন আসবে 1969, পাবলো নেরুদার কবিতাগুচ্ছ 1973, নাজিম হিকমতের আরও কবিতা 1979, হাফিজের কবিতা 1984, অগ্নিকোণ থেকে ফিরে 1984, কুড়িয়ে ছিটিয়ে 1990, চড়ই বেতি 1999। এরপর কবির কিছু অনুদিত গল্পগ্রন্থ। মত ক্ষুধা 1953, ব্যাঘ্রকেতন 1960, ডোরাকাটার অভিসারে 1969, চড়াই উতরাই 2002। এরপর আসি তার উপন্যাসের কথায়। হাংরাস 1973, কে কোথায় যায় 1976, কাঁচা পাকা 1989, কমরেড কথা কও 1990। এরপর আসি তার জীবনীমূলক গ্রন্থে। জগদীশচন্দ্র 1978, আমাদের সবার আপন ঢোল গোবিন্দের আত্মদর্শন 1987, ঢোল গোবিন্দের মনে ছিল এই 1987, হেমন্তর কি মন্তর 1997, ছদ্মনামে রচিত আমাদের সবার আপন ঢোল গোবিন্দের আত্মদর্শন 1987, ঢোল গোবিন্দের মনে ছিল এই 1987। এরপর আসি পুরস্কার প্রাপ্তির তালিকায়। 1957, উল্টো রথ। 1962-তে সাহিত্য একাডেমি পুরস্কার পান তার যত দূরে যাই কাব্যগ্রন্থের জন্য। 1977 সালে কবি পেয়েছিলেন আফ্রিকান রাইটার্স অ্যাসোসিয়েশনের লোটাস। 1980 সালে কেরল থেকে পেয়েছিলেন কুমারন আসন। 1981 সালে তাসখন থেকে পেলেন মির্জা জাদে। 1983 আনন্দ পুরস্কারে ভূষিত হন। 1984 সোভিয়েত ল্যান্ড নেহরু মধ্যপ্রদেশ সরকার প্রদত্ত কবির সম্মান।
1992 জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হন। 1993 বিশ্বভারতী কর্তৃক দেশিকোত্তম উপাধি পান। কবির মৃত্যু হয় 8ই জুলাই 2003। এই প্রসঙ্গে একটি কথা অবশ্যই উল্লেখ করা প্রয়োজন। সুভাষ মুখোপাধ্যায়ের কাব্যধারার শেষ পর্যায়ে তার মতাদর্শের মতো পরিবর্তন ঘটায় মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো তিনিও বিতর্কিত হয়ে যান, আজও বিতর্কিত হয়েই আছেন। অবশ্য আধুনিক বাংলা কাব্যধারায় মানবতাবাদী কবি সুভাষ মুখোপাধ্যায় যে এক বিশেষ নক্ষত্র হয়ে সাহিত্যের আকাশে দীপ্তিমান, তা অস্বীকার করবার কোনো জায়গা নেই। এবার আসছি কবির কয়েকটি কাব্যধারার বা বৈশিষ্ট্য নিয়ে। আধুনিক কবিতায় তার যে লক্ষণ প্রকাশ পায়, সেখানে বস্তুনিষ্ঠা, রোমান্টিকতার বিরোধিতা, প্রেমহীনতা বা ব্যঙ্গপ্রবণতা ফুটে ওঠে যেভাবে, তারই একটু নিদর্শন। এখানে কবি ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে বৃথা ক্রন্দন করতে নারাজ। তাই বলছেন, শতাব্দীর লাঞ্ছিত আর্তের কান্না প্রতি নিঃশ্বাসে আনে লজ্জা, মৃত্যুর ভয়ে ভীরু বসে থাকা আর না, পর পর যুদ্ধের শয্যা। আবার কবি যে শুধুমাত্র বিপ্লবী ভাবেরই কবিতা রচনা করেছেন তা নয়, তার কাব্যের মধ্যে প্রেমের প্রকাশও প্রকাশ পায়। তিনি উল্লেখ করছেন, বিকেলের পড়ন্ত রোদে বিন্দু বিন্দু ঘামের মধ্যে, বা তুমি যখন হাসলে তখনও নয়, কিন্তু যখন ভো বাজতেই মাথায় চটের ফেসর জড়ানো এক সমুদ্র তোমাকে ঢেকে দিল, আশ্চর্য সুন্দর দেখালো তোমাকে। এভাবেই কবি সুন্দরকে উপলব্ধি করেছেন, বা বলা যায় প্রেমকে উপলব্ধি করেছেন। আবার কবিতার মধ্যে বুর্জোয়া শাসনে তিনি আঘাত হানতেও সিদ্ধহস্ত। তিনি বলছেন, পৃথিবীর সমস্ত কান্না মুছে দিতে। উল্লেখ করছেন, সমস্ত পৃথিবী জুড়ে আমি আনছি দুরন্ত দুর্নিবার শান্তি। এভাবেই কবির কাব্যে ধ্বনিত হয় শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে বারবার সোচ্চার। কমরেড, আজ নবযুগ আনবে না কুয়াশা কঠিন বাসর যে সম্মুখে। আবার মিছিলের মুখ কবিতা আমাদের মধ্যে বিপ্লবী এবং প্রেমের জোয়ার বয়ে নিয়ে আসে যুগপৎভাবে। সেখানে কবি উল্লেখ করছেন, মিছিলে দেখেছিলাম একটি মুখ, মুষ্টিবদ্ধ একটি শানিত হাত আকাশের দিকে নিক্ষিপ্ত। সে যাই হোক, কবির সম্পর্কে এটুকুই তোমাদের জন্য আমি উপস্থাপন করলাম। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই এটিকে শেয়ার করো, আর অন্ততপক্ষে একটি লাইক অথবা একটা কমেন্ট তোমরা করে আমাকে জানিও কেমন তোমাদের লাগছে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবে, আর এমন আরও ভিডিও পেতে আমি ততক্ষণে তোমাদের মঙ্গল কামনা করছি। ভালো থেকো, সুস্থ থেকো। অপেক্ষায় রাখলাম পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।